আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব কারশফের যে সূত্রগুলো রয়েছে সেই কারশফের সূত্রগুলো আমরা কিভাবে প্রয়োগ করতে হয় সার্কিটের মধ্যে সেই বিষয়টি জানবো এবং সাথে সাথে কারেন্ট ডিভাইডেড সূত্র রয়েছে, ভোল্টেজ বিভাজক সূত্র রয়েছে, সেই সূত্রগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। কারণ এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন আসে, আমরা কারশফের সূত্র যদি প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু সৃজনশীল প্রশ্ন আমরা সঠিকভাবে উত্তর করতে পারবো না, অর্থাৎ এখান থেকে আমাদের 10 নম্বর কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এই জন্য আমাদের 10 নম্বর পেতে গেলে অবশ্যই কারশফের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। বৈজ্ঞানিক কারশফের মূলত সূত্র রয়েছে দুটি। প্রথম সূত্রকে বলা হয় জংশন উপপাদ্য, অর্থাৎ একটি জংশন বিন্দু থাকবে যেখানে বিভিন্ন কারেন্ট আসবে এবং কারেন্ট চলে যাবে, এবং অন্য আরেকটি হচ্ছে লুপ উপপাদ্য, অর্থাৎ একটি আবদ্ধ লুপ থাকবে, সেক্ষেত্রে সেটি হচ্ছে লুপ উপপাদ্য। আমরা শুরুতে দেখব যে জংশন উপপাদ্যটি কি। এই জংশন উপপাদ্য আমরা যদি দেখি, যে মনে করলাম এই একটি বিন্দু, এই বিন্দুর নাম দিলাম আমি ও বিন্দু। এই ও বিন্দু হচ্ছে জংশন বিন্দু, এখানে কারেন্ট আসবে আবার কারেন্ট চলে যাবে। মনে করলাম I1 কারেন্ট ক্ষেত্রে আসতেছে এবং এক্ষেত্রে কারেন্ট আসতেছে আমাদের I2, এই কারেন্ট আসতেছে আমাদের I2, আবার এই দিক থেকে কারেন্ট আসতেছে আমাদের I3। এই I1 I2 এবং I3 কারেন্ট আসতেছে, আবার এদিক দিয়ে চলে যাচ্ছে I4 এবং এদিক দিয়ে চলে যাচ্ছে আমাদের I5। অর্থাৎ কিছু শাখা দিয়ে কারেন্ট আসতেছে এবং কিছু শাখা দিয়ে কারেন্ট আসতেছে এবং কিছু শাখা দিয়ে কারেন্ট কিন্তু চলে যাচ্ছে। এখন এই আগত প্রবাহগুলোকে আমরা যদি ধনাত্মক ধরবো এবং নির্গত প্রবাহ মাত্রাগুলো যেগুলো চলে যাচ্ছে সেগুলোকে আমরা ঋণাত্মক ধরবো। অবশ্য আমরা আগত গুলো ঋণাত্মক এবং নির্গত গুলো ধনাত্মক ধরতে পারি, সেটা কোনো ব্যাপার না। অর্থাৎ আমরা যেগুলো আসতেছে সেগুলোকে ধনাত্মক ধরবো, যেগুলো চলে যাচ্ছে সেগুলোকে ঋণাত্মক ধরবো। চাইলে এর বিপরীতটাও আমরা করতে পারবো, অর্থাৎ চিহ্ন ঋণাত্মক ধনাত্মক সেটা কিন্তু কোনো ব্যাপার না। এই জন্য আমরা আশাগুলো যদি ধনাত্মক ধরি, তার মানে বলতে পারি যে ও বিন্দুতে কারেন্ট আসতেছে আমাদের I1। তাহলে আমরা এই এই প্রথম যে উপপাদ্যটি সেটি হচ্ছে আমাদের জংশন উপপাদ্য। এই জাংশন উপপাদ্য বা জাংশন যে সূত্রটা রয়েছে জাংশন সূত্র, এই জাংশন সূত্র মতে আমরা লিখতে পারি যে জাংশন বিন্দু হচ্ছে ও, এই ও বিন্দুতে যেগুলো আসতেছে সেগুলোর সামনে আমরা প্লাস চিহ্ন দেবো, তাহলে I1 প্লাস এবং I2 হচ্ছে আমাদের এক্ষেত্রে প্লাস, এবং I3ও কিন্তু চলে আসতেছে, অর্থাৎ এদিকে আসতেছে, এই জন্য I3 হচ্ছে প্লাস, এবং চলে যাচ্ছে আমাদের I4, তাহলে I4 মাইনাস I4, এবং এই I5 কিন্তু এটাও কিন্তু আমাদের চলে যাচ্ছে, অর্থাৎ জংশন বিন্দু চলে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের -I5 সমান হচ্ছে আমাদের 0। অর্থাৎ এই জংশন ও বিন্দুতে কিন্তু মোট কারেন্টের মান 0। এটিকে বলা হয় মূলত জংশন উপপাদ্য, এবং এটি প্রয়োগ করবো আমরা সবসময় যে কোনো একটি বিন্দুতে যেখানে কারেন্ট আসবে এবং কারেন্ট চলে যাবে সেরকম কোনো বিন্দুতে প্রথম সূত্র প্রয়োগ করবো। আমরা যদি দেখি যে প্রথম সূত্রে আরেকটা প্রয়োগ যদি দেখি, মনে করি যে এদিক দিয়ে কারেন্ট গেছে আমাদের I, এক্ষেত্রে কারেন্ট ভাগ হয়েছে, এই ক্ষেত্রে ভাগ হয়েছে I1 এবং এই ক্ষেত্রে ভাগ হয়েছে আমাদের I2। এখন আমরা যদি এই বিন্দুতে যদি চিন্তা করি যে এটা এই বিন্দু, তাহলে এই বিন্দুতে কারশফের আমরা প্রথম সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমরা বলতে পারবো যে এই বিন্দুতে এ হচ্ছে জংশন বিন্দু, প্রথম সূত্র প্রয়োগ করলে I যেহেতু আসতেছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা I আসলে I এর দিকে আসতেছে এবং এটি কিন্তু চলে যাচ্ছে, তাহলে I আসলে প্লাস এবং চলে গেলে হচ্ছে মাইনাস, তাহলে -I1, এবং I2 ও কিন্তু চলে যাচ্ছে, এই বিন্দু থেকে I2 চলে যাচ্ছে, এজন্য হচ্ছে আমাদের -I2 সমান হচ্ছে 0। সুতরাং I সমান আমরা বলতে পারি I1 প্লাস I2, অর্থাৎ মোট কারেন্ট সমান আমরা বলতে পারি যে I সমান I1 প্লাস I2। এই মোট কারেন্টটি কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে I1 এবং অন্যটি হচ্ছে আমাদের I2। এই I1 এবং I2 মিলে কিন্তু I হবে, এজন্য I সমান I1 প্লাস I2। এভাবে আমরা যে কোনো জংশন বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করব। এই কারশফের প্রথম সূত্রের আরেকটি নাম হচ্ছে KCL। KCL কারশফ কারেন্ট ল মানে হচ্ছে KCL। এই প্রথম সূত্রের আরেকটি নাম হচ্ছে KCL। আমরা কারশফের প্রথম সূত্র যেহেতু প্রয়োগ করা শিখে গেছি, আমরা এটিকে যদি আমরা আরো যদি বিভিন্ন সার্কিটে প্রয়োগ করি তাহলে আমাদের কোনো ঝামেলা থাকবে না। আমরা মনে করলাম এরকম একটি সার্কিট আছে, এই ক্ষেত্রেও আমরা কারশফের প্রথম যে সূত্র রয়েছে সেগুলো প্রয়োগ করব। আমি যদি মনে করি যে এই সার্কিটের মধ্যে এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I, এবং এদিক দিয়ে যে কারেন্ট আসছে সেটা হচ্ছে আমাদের I1, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আমাদের I2, এবং এখানে কারেন্ট যেটা আসতেছে এদিক দিয়ে আমরা যদি একটা গ্যালভানোমিটার দিয়ে দিই অন্য একটা যন্ত্রাংশ, তাহলে এদিক দিয়ে কারেন্ট আসতেছে আমাদের মনে করলাম IG, এবং এদিক দিয়ে যে কারেন্ট আসতেছে সেটার নাম দিলাম আমি I3, এবং এদিক দিয়ে যে কারেন্টটা যাইতেছে সেটার নাম আমি দিলাম I4। এখন এই সার্কিটটির এখানে যদি আমরা একটা পুশ দিয়ে দিই, এই সার্কিটে একটা পুশ যদি আমরা দিয়ে দিই, তাহলে এই রকম সার্কিটের বেলায় আমরা কারশফের যদি সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের এই একটু এখানে যদি কারশফের সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের কারশফের প্রথম সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের দ্বিধা
দ্বন্দ্ব থাকবে না। আমরা যে কোনো ধরনের সার্কিটের মধ্যে প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা কারেন্টের মান নির্ণয় করতে পারবো। আমরা যেহেতু প্রথম সূত্র নিয়ে চিন্তা করতেছি, যে কারশফের প্রথম সূত্র অর্থাৎ কেসিএল, কারশফ কারেন্ট ল, এই সূত্র নিয়ে যেহেতু চিন্তা করতেছি, তাহলে আমরা কেসিএল সবসময় প্রয়োগ করতে হবে যে কোনো একটি জংশন বিন্দুতে। আমরা যদি জংশন বিন্দু এ তে প্রয়োগ করি, অর্থাৎ এটা এ, এটা ধরলাম আমরা বি, এটা ধরলাম সি এবং এটা ধরলাম আমরা ডি। যদি আমরা এ তে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা চিন্তা করব এতে যদি প্রথম সূত্র প্রয়োগ করি, তাহলে এতে কারশফের যদি প্রথম সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা দেখবো যে এতে আসতেছে যেগুলো সেগুলো প্লাস, আই আসতেছে এই জন্য আই হচ্ছে প্লাস, আর চলে গেলে হচ্ছে মাইনাস। তাহলে এতে হচ্ছে আই প্লাস, চলে যাচ্ছে আমাদের আই ওয়ান আর চলে যাচ্ছে আমাদের আই টু, এগুলো হচ্ছে মাইনাস, সমান হচ্ছে শূন্য, অর্থাৎ এতে কিন্তু মোট কারেন্টের মান শূন্য। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে আই সমান আই ওয়ান প্লাস আই টু। এটা বারবার দেখানো হচ্ছে এই জন্যই, কারণ যাতে করে আমাদের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, আমরা যে কোনো ধরনের যত জটিল উদ্দীপকে আসুক আমরা কেসিএল কেবিএল প্রয়োগ করে কারেন্টের মান নির্ণয় করতে পারবো। তারপর আমরা যদি এই বি বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করি এই বি বিন্দুতে, তাহলে আমরা লিখতে পারবো যে বি বিন্দুর ক্ষেত্রে আমরা যদি দেখি যে বি বিন্দুর ক্ষেত্রে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করবো, অর্থাৎ কেসিএল যদি আমরা প্রয়োগ করি কারশফের প্রথম সূত্র, তাহলে বি বিন্দুতে আসতেছে কোনগুলো, আমি যদি এখানে কলমটা রাখি, দেখবো বি বিন্দুতে আসতেছে আমাদের এই আই ওয়ান কিন্তু আসতেছে, এবং বি বিন্দু থেকে চলে যাচ্ছে হচ্ছে আই থ্রি, অর্থাৎ এই আই থ্রি কিন্তু আমাদের বি বিন্দু থেকে চলে যাচ্ছে, এবং আই জি কিন্তু বি বিন্দু থেকে চলে যাচ্ছে, অর্থাৎ দুইটারই তীর হচ্ছে নিচের দিকে, এই নিচের দিকে এই দুইটি চলে যাচ্ছে, এবং এই আই ওয়ান কিন্তু বি বিন্দুতে আসতেছে। তাহলে বি বিন্দুতে আমরা যদি চিন্তা করি, তাহলে আসতেছে আমাদের আই ওয়ান এবং চলে যাচ্ছে আই থ্রি এবং আই জি। তাহলে আমরা যেগুলো আসতেছে সেগুলোকে লিখবো প্লাস, তাহলে আই ওয়ান প্লাস চলে যাচ্ছে আমাদের আই থ্রি, চলে যাচ্ছে আমাদের আই জি, ইকুয়াল টু শূন্য হবে। এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কারশফের সূত্র, প্রথম সূত্র প্রয়োগ করে আমরা আই ওয়ান মাইনাস আই থ্রি মাইনাস আই জি সমান শূন্য পাবো, অর্থাৎ ডি বিন্দু কোনো কারেন্ট থাকবে না। ঠিক একইভাবে আমি যদি মনে করি যে ডি বিন্দুতে কারশফের সূত্র প্রয়োগ করবো, কারশফের প্রথম সূত্র যদি প্রয়োগ করি ডিতে বা সিতে, আমরা যদি সিতে প্রয়োগ করি, আমরা যদি ধারাবাহিকভাবে সিতে যদি দেখাই যে সিতে কারশফের প্রথম সূত্র বা কেসিএল যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা দেখবো আসতেছে কোনগুলো, আসতেছে আমাদের আই থ্রি এবং চলে যাচ্ছে আই, এবং এক্ষেত্রে আরেকটি কারণ কিন্তু আসতেছে, সেটি হচ্ছে আই ফোর। এই যে আই ফোরটি আসতেছে শীতে এবং আই থ্রি কিন্তু শীতে আসতেছে, তাহলে আসলে প্লাস, তাহলে আই থ্রি প্লাস হচ্ছে আই ফোর এবং চলে যাচ্ছে হচ্ছে আমাদের আই, অর্থাৎ এই আই ফোর এবং আই থ্রি আসতেছে, আসার জন্য হচ্ছে প্লাস এবং চলে গেলে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস আই সমান হচ্ছে শূন্য। এভাবে আমরা কারশফের প্রথম সূত্র প্রয়োগ করতে পারবো। ঠিক একইভাবে এই ডি বিন্দুতে যদি আমরা দেখি, যে ডিতে যদি আমরা দেখি কারশফের প্রথম সূত্র প্রয়োগ করবো, ডিতে যদি আমরা দেখি, তাহলে ডিতে কারেন্ট আসতেছে আমাদের আই টু আসতেছে, এবং ডিতে আসতেছে আমাদের এই আই জি আসতেছে, দুটি আসতেছে এবং আই ফোর চলে যাচ্ছে। তাহলে খুব সহজে আমরা বলতে পারি যে আই টু প্লাস আই জি মাইনাস হচ্ছে আই ফোর সমান হচ্ছে শূন্য, অর্থাৎ ডিতে মোট কারেন্টের মান কিন্তু শূন্য, কোনো কারেন্টই থাকবে না। ঠিক একই ভাবে আমরা যে কোনো ধরনের সার্কিটের মধ্যে আমরা প্রথম সূত্র প্রয়োগ করবো, আর মনে রাখতে হবে প্রথম সূত্র প্রয়োগ করবো আমরা সবসময় যে কোনো একটি জংশন বিন্দুতে, হয় জংশন বিন্দু এ, জংশন বিন্দু বি, জংশন বিন্দু সি, জংশন বিন্দু ডি, যে কোনো বিন্দুতে প্রয়োগ করতে হবে। আর কেবিএল প্রয়োগ করবো যে কোনো আমরা লুপের মধ্যে, অর্থাৎ আমরা যদি মনে করি এ বি ডি এ, এটি একটি লুপ, মানে হচ্ছে এ বি ডি এ, এ থেকে শুরু হয়ে আবার এতে শেষ, এ বি ডি এ, এটা একটা লুপ হয়েছে। এই লুপের মধ্যে আমরা প্রয়োগ করবো কারশফের দ্বিতীয় সূত্র, অর্থাৎ এটিকে বলা হয় লুপ উপপাদ্য। ঠিক একইভাবে আমরা এখানে আরেকটি লুপ আছে বি সি ডি বি, আমরা যদি এভাবে লিখি বি সি ডি বি, বি সি ডি বি, এটিও একটি লুপ। এই লুপের মধ্যে প্রয়োগ করবো দ্বিতীয় সূত্র, আমরা দ্বিতীয় সূত্রটি কিছুক্ষণ পরেই দেখবো। তারপরে এখানে আরো লুপ রয়েছে, আমি যদি মনে করি এ বি সি ডি এ, অর্থাৎ সম্পূর্ণটা মিলে একটি লুপ, এটি কিন্তু আমরা বলতে পারি এরকম এ বি সি ডি এ, অর্থাৎ এ বি সি ডি এ, এটিও কিন্তু একটি সম্পূর্ণ লুপ। ঠিক একইভাবে এখানে আরো লুপ রয়েছে, আমরা যদি এইভাবে নাম দিই এ বি সি এবং এটাকে যদি নাম দিই আমরা ই সি ই এবং এ, তার মানে এটাকে আমরা লিখতে পারি এ বি সি ই আবার এ, অর্থাৎ এ থেকে শুরু করে এই দিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এখানে আসছে, এটিও কিন্তু একটি লুপ। অথবা আরো লুপ যদি বিবেচনা করি, আমরা বলতে পারি এ ডি সি ই এ, অর্থাৎ এইটিও হচ্ছে একটি লুপ, এ ডি সি ই এ, এটিও লুপ। এই লুপ গুলোর মধ্যে আমরা কারশফের দ্বিতীয় সূত্র বা লুপ উপপাদ্য প্রয়োগ করব। এখন আমরা দেখব কারশফের দ্বিতীয় সূত্রটি কিভাবে প্রয়োগ করা যায়। যে কোনো ধরনের লুপ হলেই হবে আমাদের, তাতে কোনো সমস্যা নেই। আমরা যদি খুব সহজ লুপ অঙ্কন করি, তাহলে আমরা এরকম অঙ্কন করতে পারি
যে এটি হচ্ছে একটি খুব সিম্পল সার্কিট। সিম্পল সার্কিটের মধ্যে এদিক দিয়ে মনে করলাম যে আই কারেন্ট যাচ্ছে এবং এটা রুট হচ্ছে আমাদের R1 এবং এটা রুট হচ্ছে R2। এক্ষেত্রে আই কারেন্টটা এই বিন্দুতে এসে দুইটা ভাগ হয়েছে, একটা হচ্ছে আমাদের I1 এবং এদিক দিয়ে আরেকটা ভাগ হচ্ছে, সেটা হচ্ছে I2। অর্থাৎ এই I1 কারেন্টটা যাচ্ছে এদিক বরাবর এবং I2 কারেন্টটা যাচ্ছে এই রুটের ভিতর দিয়ে, এখানে গিয়ে আবার আই হয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কিন্তু একটা লুপ তৈরি হয়েছে। আমরা যদি মনে করি যে এ, এটা R1, এটা হচ্ছে যদি বি বিন্দু হয় বি, এটা R2, এটা এ। অর্থাৎ এই লুপটিকে আমরা এইভাবে লিখতে পারি যে এটার একটা লুপ তৈরি হয়েছে, সেই লুপটাকে আমরা লিখতে পারি এ R1, তারপর বি, তারপর হচ্ছে R2, তারপর হচ্ছে এ। এটা কিন্তু একটা লুপ হয়েছে, এটা তো একটা বদ্ধ লুপ হয়েছে। এই বদ্ধ লুপের মধ্যে আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। এখন দ্বিতীয় সূত্রটি কি? মূলত দ্বিতীয় সূত্রটি আসলে কি? দ্বিতীয় সূত্রটি হচ্ছে এই যতগুলো আমরা কারেন্টের মান দেখতেছি, এই কারেন্ট এবং তাদের রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি এর মান তড়িৎচালক শক্তির সমান। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে এটার ক্ষেত্রে কারেন্ট হচ্ছে I1 এবং এই শাখার রোধ হচ্ছে R1 এবং এই ক্ষেত্রে এটার কারেন্টের মান হচ্ছে I2 এবং রোধ হচ্ছে R2। এক্ষেত্রে এই এই পৃথক পৃথক রোধ এবং পৃথক পৃথক কারেন্টের যে গুণফল পাবো, এই গুণফলের এর সমষ্টি হচ্ছে এটার তড়িৎচালক শক্তির সমান। এক্ষেত্রে কিন্তু কোনো তড়িৎচালক শক্তি দেওয়া হয়নি। আমরা যদি এরকম ভাবে চিত্রটাকে বর্ধিত করি, এটা প্লাস এটা মাইনাস, একটি কোষ যদি দিয়ে দেই, তাহলে দেখা যাচ্ছে যে এটা এখানে একটা তড়িৎচালক শক্তি আছে। এখন আমরা যে প্রথম যে লুপটা চিন্তা করেছি, প্রথম লুপ হচ্ছে এ R1 B R2 অর্থাৎ এ R1 B R2 এ, এই লুপটি চিন্তা করেছি। এই লুপের ক্ষেত্রে আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। আমরা যদি লিখি যে এখানে কারশফের দ্বিতীয় সূত্র যদি প্রয়োগ করি, তাহলে লিখবো KVL, কারশফ ভোল্টেজ ল। কারশফ ভোল্টেজ ল, একে ভোল্টেজ ল বলা হয় কারণ এই পৃথক পৃথক কারেন্ট এবং রোধের গুণফল কিন্তু আমরা মূলত ভোল্টেজ বলতে পারি। তাহলে আমরা যেহেতু এ থেকে শুরু করেছি, আমরা দেখবো এ R1 B R2 এ থেকে শুরু করলে এক্ষেত্রে কারেন্টের মান হচ্ছে এই R1 রোধের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1। এক্ষেত্রে আমরা দেখবো আমি যেদিকে যাচ্ছি অর্থাৎ লুপটি যেদিকে নেওয়া হয়েছে ওই দিকে যদি কারেন্ট যায় তাহলে সেটি কিন্তু আমরা ধনাত্মক ধরবো। এক্ষেত্রে আমরা I1 এদিক বরাবর যাচ্ছে ডান দিকে এবং আমি কিন্তু এদিক বরাবরই লুপটি কিন্তু নিয়েছি, এই জন্য I1 কিন্তু ধনাত্মক হবে। তাহলে I1 ইন্টু তাদের রুট হচ্ছে R1, তাহলে এক্ষেত্রে আমরা লিখবো I1 রুট হচ্ছে R1, এটির সামনে কিন্তু ধনাত্মক চিহ্ন আছে। তারপরে আমি এই বি এ R1 বি, তারপরে ঘুরবো এদিকে, এদিকে ঘোরার পরে আমরা বলবো R2। আমি যাচ্ছি কিন্তু মূলত এইদিকে, লুপটি হচ্ছে এই দিক বরাবর, লুপটি হচ্ছে ডান দিক বরাবর, আমি যাচ্ছি কিন্তু এই দিক বরাবর, কিন্তু কারেন্ট আসতেছে উল্টা দিকে। অর্থাৎ কারেন্ট যদি উল্টা দিকে আসে, আমি যেদিকে যাব, আমি যাচ্ছি এদিকে, কারেন্ট যদি উল্টা দিকে যায় তাহলে সেটির মান ধরতে হবে ঋণাত্মক। তাহলে ধরতে হবে আমাদের I2 মাইনাস I2 ইন্টু R2। এখন I এর সাথে আর কেন গুণ হলো? কারণ কারশফের KVL সূত্রটি হলো পৃথক পৃথক এই রোধের সাথে রোধ এবং কারেন্টের গুণফলের বীজগাণিতিক সমষ্টি এর মান তড়িৎচালক শক্তির সমান। এক্ষেত্রে এই লুপের ভিতরে কিন্তু কোনো কোষ নেই, এরকম কোনো কোষ নাই এর লুপের ভিতরে। এই জন্য আমাদের তড়িৎ শক্তি সমান হলে এটি হচ্ছে আমাদের শূন্য, অর্থাৎ এটি আমাদের শূন্য হবে। I1 R1 মাইনাস I2 R2 সমান শূন্য হবে। ঠিক একই ভাবে আমি যদি অন্য আরেকটি লুপ ধরি, যে আমি যদি এই লুপটি ধরি এ R1 B তারপর ই আবার এ, এই লুপটি যদি ধরা হয় এ R1 B ই এ, তার মানে এ R1 B তারপর এই ই, তারপর হচ্ছে এ। এই লুপটি যদি ধরি, এখানে কারশফের দ্বিতীয় সূত্র যদি আমরা প্রয়োগ করি, KVL যদি প্রয়োগ করি, কারশফ ভোল্টেজ ল, সেক্ষেত্রে আমরা লিখবো এ থেকে যেহেতু শুরু, তাহলে এ থেকে শুরু করলে এদিক দিয়ে আমরা আসবো। আমি যেদিকে যাচ্ছি এই I1 কিন্তু সেদিকে যাচ্ছে, এই জন্য I1 প্লাস করতে হবে, I1 ইন্টু তাদের রুট গুণফল করতে হবে I1 R1। তারপর আমি এদিকে আসতেছি, বি পরে আমাদের হচ্ছে বি এর পর হচ্ছে ই, অর্থাৎ এদিকে আসার পর আমরা এদিকে চলে আসবো ই। এখানে একটু খেয়াল রাখতে হবে, আমি এদিকে আসার ফলে দেখবো এই তড়িৎচালক শক্তির কোষের ভিতরে যদি প্রথমে মাইনাস চিহ্ন পড়ে, এই মাইনাস চিহ্নটি নিতে হবে এবং প্রথমে প্লাস চিহ্ন পড়লে প্লাসটি নিতে হবে। তাহলে যদি প্রথমে মাইনাস চিহ্ন পড়েছে তাহলে মাইনাস ই, তারপর আমরা ঘুরে ঘুরে এদিক বরাবর এতে আসবো এবং এতে আসার ক্ষেত্রে এক্ষেত্রে কোনো রুট নেই, না থাকার কারণে কোনো কিছু নেই, এই জন্য এটা হচ্ছে আমাদের শূন্য। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি যে I1 R1 সমান ই, এরকম ভাবে আমরা লিখতে পারি। তো এখন কথা হচ্ছে
আমরা এই সিম্পল সার্কিটের মধ্যে যেহেতু কেভিএল প্রয়োগ করতে পেরেছি, আমরা জটিল সার্কিটের মধ্যেও কেভিএল প্রয়োগ করতে আমাদের শিখতে হবে। আমরা এখন দেখব যে জটিল সার্কিটের মধ্যে কিভাবে কেভিএল প্রয়োগ করে কারেন্টের মান বের করা যায়। জটিল সার্কিটটা আমরা অঙ্কন করে নেই। মনে করি এটি একটি রোধ, নাম দিলাম পি, এবং এটি একটি রোধ, নাম দেওয়া হয়েছে কিউ, এবং এদিক বরাবর আরেকটি রোধ, নাম দেওয়া হয়েছে আর, এবং এদিক বরাবর আরেকটি রোধ, নাম দেওয়া হয়েছে এস, এবং এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এবং মাঝখানে একটি গ্যালভানোমিটার আমরা যদি স্থাপন করে দিই, বি এবং ডি এর মধ্যে দিতে পারি, অথবা এ অথবা সি এর মধ্যেও দিতে পারি। আমরা যেখানে দিই না কেন, আমরা এই ধরনের সংযোগকে আমরা মূলত হুইটিস্টোন বীজগণিত বলা হয়। এটা আমরা পরে জানবো। তার আগে আমরা কেভিএল কিভাবে প্রয়োগ করতে হয় জটিল সার্কিটের মধ্যে সে বিষয়টি জেনে নিব। এখন এটাকে একটা পুশের সাহায্যে যদি আমরা সংযোগ করে দিই, তাহলে এক্ষেত্রে একটা যদি চাবি দিয়ে দিই, সুইচ যদি দিয়ে দিই, তাহলে এক্ষেত্রে আমাদের মোট কারেন্ট আসবে আই, এখানে ভাগ হবে I1, এখানে ভাগ হচ্ছে আমাদের I2, এখানে হচ্ছে আমাদের I3, এবং এখানে হচ্ছে আমাদের I4, এবং এদিক বরাবর কারেন্ট হচ্ছে আমাদের IG। এই কারেন্টগুলো এভাবে আসতেছে, আসার পর এই ক্ষেত্রে কারেন্ট হচ্ছে আমাদের মোট কারেন্ট হচ্ছে I, মোট কারেন্ট হচ্ছে আমাদের I। এখন আমরা একটু খেয়াল করব, এটি মূলত হুইটস্টোন বীজনীতি। আমি হুইটস্টোন বীজনীতি সম্পর্কে এরপরে জানবো। তার আগে আমরা দেখবো যে কারশফের সূত্র প্রয়োগ কিভাবে করতে হয়, কারণ আমরা যদি কারশফের সূত্র প্রয়োগ না করতে পারি তাহলে হুইটস্টোন বীজনীতি আমরা বুঝবো না, বা অন্য কোনো কিছুই আমরা বুঝতে পারবো না এবং উদ্দীপক করতে পারবো না আমরা। এই জন্য আমাদের কারশফের সূত্র প্রয়োগ করার জন্য আমি একটা হুইটস্টোন বীজনীতির সহায়তা নিচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে এই জটিল সার্কিটের মধ্যে আমরা এই কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে দেখবো। এখানে যদি আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে পারি, আমাদের এই কোনো ধরনের উদ্দীপকের মধ্যে কেভিএল কেসিএল নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আমরা দেখব যে এখানে অনেকগুলো লুপ আছে, এ বি ডি এ এটি একটি লুপ, বি সি ডি বি এটি একটি লুপ, এবং এ বি সি ডি এ এটি আরেকটি লুপ। এক্ষেত্রে আরো লুপ যদি চিন্তা করি তাহলে হবে এ বি সি, এবং এটা হচ্ছে ই, তারপর আবার হচ্ছে এ, এটি আরেকটি লুপ। এখন আমরা যে কোনো লুপের মধ্যে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে হবে। যে কোনো লুপের মধ্যে যদি আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, আমরা মনে করি যে এক্ষেত্রে আমরা যদি দেখি এদিকে যে প্রথম যে লুপটা আছে এ বি ডি এ, অর্থাৎ এই লুপের মধ্যে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব, এ বি ডি এ, এখানে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। কারশফের দ্বিতীয় সূত্র যদি এখানে প্রয়োগ করি, তাহলে আমরা দ্বিতীয় সূত্রটি হচ্ছে কারেন্ট এবং রোধের গুণফল। এই ক্ষেত্রে রোধের মান কিন্তু দেওয়া হয়েছে আমাদের পি, এক্ষেত্রে আমি R1 ধরতে পারতাম, এটা রোধের মান ধরা হয়েছে কিউ, R2 ধরতে পারতাম, এক্ষেত্রে রোধের মান ধরা হয়েছে আমাদের R3 ধরতে পারতাম, এটা R4, অর্থাৎ R1 R2 R3 R4 ধরতে পারতাম, কিন্তু আমি ওইভাবে না ধরে রোধের মান ধরেছি পি, রোধের মান ধরেছি কিউ, রোধের মান ধরেছি আর, রোধের মান ধরেছি এস। এটি ধরার কারণ হচ্ছে পরবর্তীতে আমাদের হুইটস্টোন বীজনীতির মধ্যে এটি কাজে লাগবে, এই জন্য আমি রোধের মানগুলো R1 R2 না ধরে এরকম ভাবে ধরেছি। এখন আমরা এই এ বি ডি এ এই লুপের মধ্যে কারশফের ভোল্টেজ ল প্রয়োগ করবো। তো ভোল্টেজ লর ক্ষেত্রে কারেন্ট এবং রোধের গুণফল গুলো যোগ করতে হয়। তাহলে কারেন্ট হচ্ছে এক্ষেত্রে এ থেকে বি এর দিকে যাচ্ছি আমি যেহেতু, তাহলে এ বি, এ থেকে বি এর দিকে গেলে কারেন্ট হচ্ছে I1, তাহলে I1, আর রোধ হচ্ছে এই পি, I1 পি, এবং এটা সেটা প্লাস হবে, কেননা আমি যেদিকে যাচ্ছি কারেন্টও ওইদিকে যাচ্ছে, আমি যেদিকে যাচ্ছি কারেন্ট ওইদিকে যাওয়ার কারণে এটি হচ্ছে কিন্তু প্লাস। তারপরে এ বি, তারপর আমি যাচ্ছি বি থেকে ডি এর দিকে, কারণ এ বি ডি এ, এ বি তারপর ডি এ, তাহলে আমি বি থেকে ডি এর দিকে যাচ্ছি, আমি যাচ্ছি নিচের দিকে, এবং কারেন্ট কিন্তু নিচের দিকে আসতেছে আইজি। আমি যেদিকে যাচ্ছি নিচের দিকে কারেন্ট কিন্তু একই দিকে যাচ্ছে, এজন্য এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস আইজি, এবং এই গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি, তাহলে আইজি ইন্টু জি, অর্থাৎ কারেন্ট এবং রোধের গুণফল হতে হবে দ্বিতীয় সূত্র মতে। তারপর এই ডি তে আসার পরে আমি যাব ডি এ, অর্থাৎ এ বি ডি এ, আমি যাচ্ছি এদিকে, আমি যাচ্ছি এইদিকে, এবং কারেন্ট কিন্তু আসতেছে উল্টা দিকে, যে তীর চিহ্ন এখানে দেওয়া আছে উল্টা দিকে। সার্কিটের মধ্যে দেওয়াই থাকবে আমাদের তীর চিহ্ন, উল্টা পাল্টা যাই দেওয়া থাকুক, উল্টো দিকে আসলে আমাদের মাইনাস ধরতে হবে। তাহলে আমি আসতেছি এইদিকে এবং কারেন্ট আসতেছে কিন্তু আমার উল্টো দিকে, এখন কি ধরতে হবে, মাইনাস মাইনাস I2 আর, মাইনাস I2 ইন্টু আর সমান ধরতে হবে শূন্য। কেন শূন্য ধরতে হবে, এই তড়িৎচালক শক্তি সমান হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে কোষের মধ্যে এই এ বি ডি এ লুপের ভিতরে কোনো কিন্তু তড়িৎচালক শক্তি কোষ নেই, এই জন্য এটা হচ্ছে আমাদের শূন্য। এইভাবে আমরা বিভিন্ন লুপে প্রয়োগ করতে পারবো। আমরা যদি আরেকটা লুপ দেখি, বি সি ডি, বি সি ডি বি,
আমরা এই লুপের মধ্যে যদি কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, অর্থাৎ বি সি ডি বি, তাহলে আমরা দেখব আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট ওদিকে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের I3Q, এরপর বি সি ডি। আমি যাচ্ছি এইদিকে কিন্তু কারেন্ট কিন্তু I4 যাচ্ছে উল্টো দিকে, আমি যাচ্ছি এইদিকে কারেন্ট যাচ্ছে উল্টা দিকে, তাহলে -I4S, এবং এই যে I4 এবং রোধের মান হচ্ছে S। তারপর আমি যাচ্ছি ডি বি বরাবর, আমি যাচ্ছি এইদিকে কিন্তু কারেন্ট কিন্তু যাচ্ছে নিচের দিকে, অর্থাৎ আমি যাচ্ছি উপর দিকে, কারেন্ট আসছে কিন্তু উল্টো দিকে, এই জন্য হচ্ছে -IGG সমান হচ্ছে 0, কারণ এখানেও কোনো আমাদের তড়িৎচালের শক্তির নেই, অর্থাৎ কোষ নেই, এই জন্য এটা কিন্তু 0। এরপর আমরা যদি আরেকটি লুপ ধরে দেখি যে এই তড়িৎচালের শক্তি সহ যদি একটা কোষের নিয়ে যদি আমরা একটা লুপটা দেখি, তাহলে আমরা বলতে পারি এ বি সি ই এ। আমরা এটা যদি দেখি যে এ বি সি ই এ, তার মানে এ বি সি ই এ, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তড়িৎচালের শক্তি আছে। যদি এরকম কোনো লুপ ধরি, লুপের ভিতরে যদি আমরা কেভিএল প্রয়োগ করি, তখন হচ্ছে এ থেকে যেতে শুরু হয়েছে, তাহলে I1 × P, এটা রূপ ছিল আপনাদের P, তাহলে I1 P। তারপর আমরা দেখব বি থেকে সি এর দিকে, তাহলে প্লাস I3Q, I3 এবং Q। তারপর আমরা দেখব এদিক বরাবর, সরি, সি থেকে ই এর পরে আসছে, সি এর পরে ই, এদিক বরাবর আমরা দেখব। এক্ষেত্রে তড়িৎচালক শক্তির প্রথমে যে চিহ্নটা পড়বো ওইটা আমরা নিয়ে নিব, তো -E, প্রথমে পড়েছে মাইনাস, এর জন্য মাইনাস, তারপর আমরা নিব ই, অর্থাৎ তড়িৎচালক শক্তি ই নিলাম, তারপর আর কোনো কিছু নাই, সমান লিখবো আমরা 0, সমান হচ্ছে 0। অর্থাৎ আমরা জানি যে পৃথক পৃথক কারেন্ট এবং রোধের গুণফল তড়িৎচালক শক্তির সমান। এই যে ইটা যদি ওই পাশে চলে যায় তাহলে কিন্তু এর সমান, অর্থাৎ ইটা মাইনাস ছিল পাশে চলে কিন্তু সমান, কিন্তু ওই কথাটা আমরা না লিখে আমরা ইটাকে আগে ধরে এই পাশে আমরা 0 লিখেছি। এইভাবে আমরা যে কোনো ধরনের সার্কিটের মধ্যে কেভিএল প্রয়োগ করতে পারবো, এবং কেভিএল যদি প্রয়োগ করতে পারি তাহলে কারেন্টের মান খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখব কারশফের সূত্র প্রয়োগ করে কিভাবে কারেন্ট ডিভাইডের সূত্র পাওয়া যায়, শাখা কারেন্ট কিভাবে নির্ণয় করা যায়, সেই সূত্রগুলো কিভাবে এসেছে সেটি আমরা দেখব। যে কারেন্ট ডিভাইডের সূত্র আসলে মূলত কি, আমরা কারশফের যেহেতু সূত্র জেনে গেছি যে কেসিএল কেভিএল আমরা উভয়টাই জানি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম। এক্ষেত্রে মোট কারেন্ট যদি আই হয়ে থাকে, এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I1, এবং এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের I2। এটা রোধ যদি R1 হয়ে থাকে, এটা রোধ হচ্ছে আমাদের R2, এবং এক্ষেত্রে এই I1 আর I2 এখানে এসে মিলিত হওয়ার পর মোট কারেন্ট আবার I হয়েছে। আমি যদি নাম দিই এ, এটার নাম যদি দিই বি, তাহলে হচ্ছে আমাদের এ রোধ R1, তারপর বি, তারপর রোধ R2, তারপর হচ্ছে এ। এটি কিন্তু একটি লুপ হয়ে গেছে, এটি কিন্তু একটি লুপ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা কারশফের দুইটি সূত্র, আমরা প্রথম সূত্র প্রয়োগ করবো এই বিন্দুতে। কেন এই বিন্দুতে? আমরা জানি প্রথম সূত্র হচ্ছে জংশন উপপাদ্য বা কোনো বিন্দুর ভিতরে প্রয়োগ করতে হয়, তাহলে এই বিন্দুতে আমরা কারশফের প্রথম সূত্র যদি প্রয়োগ করি, এই বিন্দুতে আমরা কেসিএল যদি প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি আগত প্রবাহগুলো প্লাস, আগত প্রবাহ হচ্ছে আই আসতেছে, এখন আই হচ্ছে প্লাস, এবং I2 কিন্তু চলে যাচ্ছে, এবং I1 কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ I2 চলে যাচ্ছে, I1 ও চলে যাচ্ছে, I2 চলে যাচ্ছে, এই বিন্দু থেকে এই দুইটাই কিন্তু আমাদের চলে যাচ্ছে, আর আসতেছে I, তাহলে যেটা আসতেছে সেটা প্লাস এবং চলে গেলে হচ্ছে মাইনাস, তাহলে I1 মাইনাস হচ্ছে I2 সমান মোট কারেন্ট 0। এক্ষেত্রে আমরা লিখতে পারি I সমান I1 প্লাস I2। এটা কিন্তু আমরা কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে পেলাম। ঠিক একইভাবে এখন আমরা এ R1 বি R2 এ, অর্থাৎ আমি যদি একটু লিখে নিই যে এ R1 বি R2 এ, এই যে এই লুপটা এ R1 বি R2 এ, এই লুপের ভিতরে কারশফের আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। কেন দ্বিতীয় সূত্র প্রয়োগ করব? কারণ আমরা জানি যে যে কোনো লুপের ভিতরে প্রয়োগ করতে হয় দ্বিতীয় সূত্র, আর যে কোনো বিন্দুতে প্রয়োগ করতে হয় প্রথম সূত্র। এখন এখানে যদি আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি যে দ্বিতীয় সূত্র ক্ষেত্রে কারেন্ট এবং রোধের গুণফল, অর্থাৎ কারেন্ট হচ্ছে I1, রোধ হচ্ছে R1, তাহলে এ থেকে আমি এদিক বরাবর যাচ্ছি, আমি যেদিকে যাচ্ছি কারেন্টও কিন্তু ওই দিকেই যাচ্ছে, এই জন্য এটি হচ্ছে ধনাত্মক। তাহলে I1 রোধ হচ্ছে R1, I1 × R1, এই যে গুণফল I1 এবং R1 এর গুণফল। তারপর আমি যাচ্ছি এ R1 বি, তারপর আমি যাচ্ছি আবার এদিক বরাবর, এদিক বরাবর যে আসতেছি আমি আসতেছি এই দিক বরাবর, কিন্তু বিদ্যুৎ আমি আসতেছি এই দিক বরাবর, অর্থাৎ এ R1 বি, তারপর হচ্ছে আমাদের R2 এ, আমি আসতেছি এই দিক বরাবর, ডান দিক বরাবর, কিন্তু কারেন্ট আছে উল্টো দিকে। কারেন্ট যদি উল্টো দিকে যায় তাহলে মাইনাস ধরতে হবে, তাহলে -I2 এবং তার রুট হচ্ছে R2
সমান হচ্ছে 0। কেন 0? কারণ এখানে কোনো কুশ নেই। যদি কুশ থাকতো, কুশের সামনে মাইনাস করলে আমরা মাইনাস ই লিখতাম, এবং কুশের সামনে প্লাস করলে আমরা লিখতাম প্লাস ই, সমান হচ্ছে কি 0। এখন এই সমীকরণ থেকে আমরা একটু যদি সরল করি লিখতে পারি যে I1 R1 সমান I2 R2। আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি। এখন এটাকে যদি আমরা লিখি যে I1 ডিভাইড বাই I2, এটাকে লিখতে পারি আমরা R2 ডিভাইড বাই R1, অর্থাৎ এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এখন এই সমীকরণকে যদি আমরা উভয় পক্ষে +1 যোগ করি, আমি যদি এটাকে যদি আমি এই পাশে যদি দেখাই, একটু এই সঙ্গে এই পাশে যদি দেখাই, তাহলে আমরা উভয় পক্ষে I1 ডিভাইড বাই I2 +1 সমান R2 R1 +1, উভয় পাশে আমি 1 যোগ করে নিলাম। যোগ করার পরে এটাকে যদি আমরা কাজ করি, তাহলে আমরা পাবো I1 প্লাস I2 সমান, এটাকে আমরা পাবো R1, এটাকে লিখতে পারবো আমরা R1 প্লাস R2, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। এখন দেখা যাচ্ছে যে এই I1 আর এই I2 এটা মিলে কিন্তু আবার I, এই যে ক্ষেত্রে I1 আর I2 মিলে কিন্তু আমরা I লিখতে পারবো। যদি এই দুইটা মিলে যদি আমরা I লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারবো যে I সমান I ডিভাইড বাই I2 সমান R1 প্লাস R2 ডিভাইড বাই হচ্ছে R1। এই ক্ষেত্রে আমরা I2 এর মান কিন্তু খুব সহজে বের করতে পারবো। তাহলে আমরা এই ক্ষেত্রে I2 সমান লিখতে পারবো আমরা I ডিভাইড বাই R1 প্লাস R2 আর ইনটু হচ্ছে R1, অর্থাৎ এই I2 সমান কিন্তু আমরা I ডিভাইড বাই R1 প্লাস R2 ইনটু R1, এটা আমরা লিখতে পারবো। এখন এটি কি আমরা এই সার্কিট থেকে আমরা অলরেডি I2 পেয়ে গেছি। ঠিক একইভাবে আমরা যেহেতু I2 এর মান পেয়ে গেছি, তাহলে আমরা যদি I1 এর মান বের করতে চাই, অর্থাৎ I1 কত হবে, আমরা এইভাবে মনে রাখবো। I1 এর মান যদি বের করতে চাই, এই ক্ষেত্রে এই যে আমরা I2 পেয়েছি, কিন্তু I2 পেয়েছি, আর এক্ষেত্রে I1 মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা লিখবো মোট কারেন্ট ভাগ রোধ দুইটার যোগফল। এই ক্ষেত্রে রোধ আছে R1 এবং রোধ আছে R2, এই দুটির যোগফল, তাহলে R1 প্লাস হচ্ছে R2, মোট কারেন্ট ভাগ রোধ দুইটার যোগফল। তারপর এই I1 এর বিপরীত রোধ কোনটা, যে I1 এর বিপরীত রোধ হচ্ছে কিন্তু R2, তাহলে সেই রোধের গুণফল। আর এইভাবে আমরা এই I1 বের করতে পারবো, এইভাবে আমরা I2 বের করতে পারবো। এইভাবে আমরা এই I1 এবং I2 এর কারেন্টের মান খুব সহজেই বের করতে পারবো কারশফ সূত্র প্রয়োগ করে, অর্থাৎ এই সূত্রকে বলা হয় মূলত কারেন্ট ডিভাইডেড সূত্র। আমরা এই সূত্রটিকে মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখবো। আমি যদি আবার বলি এটি কিভাবে মনে রাখবো, আমরা কারেন্ট ডিভাইডেড সূত্রটি এইভাবে মনে রাখতে পারবো। এই ক্ষেত্রে এটা রোধ ছিল R1, কারেন্ট ছিল আমাদের I1, এবং এই ক্ষেত্রে কারেন্ট ছিল I2 এবং রোধ ছিল আমাদের R2। এখন আমি যদি বলি যে এই I1 কারেন্টের মানটা কত, তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে মোট কারেন্ট কিন্তু মোট কারেন্ট I, তাহলে আমরা যদি বলি I1 কারেন্টের মানটা কত, তাহলে আমরা লিখবো মোট কারেন্ট ভাগ রোধ দুইটার যোগফল, অর্থাৎ R1 প্লাস R2 যোগফল। এই I1 এর বিপরীত রোধ কোনটা, এই I1 এর বিপরীত রোধ হচ্ছে R2, তাহলে এটি হচ্ছে R2, এটি কিন্তু আমাদের I1 কারেন্টের সূত্র। ঠিক একইভাবে আমি যদি বলি যে I2 কারেন্টটা কত হবে, এই I2 কারেন্টের মানটা কত হবে, তখন আমরা লিখবো মোট কারেন্ট ভাগ রোধ দুইটা যোগফল। এবং এই I2 কারেন্টের বিপরীত রোধ কোনটা, I2 কারেন্টের বিপরীত রোধ হচ্ছে R1, এই R1 ইনটু হচ্ছে এই R1, এটি হচ্ছে আমাদের এই I2 এর কারেন্টের মান। এখন এই সার্কিটের মধ্যে যদি এইভাবে দেওয়া থাকে যে রোধ 10 ওহম, এই ক্ষেত্রে এটা রোধ দেওয়া আছে 20 ওহম, এই ক্ষেত্রে কারেন্টের মান তো আছে 10 এম্পিয়ার। এখন যদি বলে যে এখানে মোট কারেন্ট 10 এম্পিয়ার, এই I1 কত যাচ্ছে এবং I2 কত যাচ্ছে, তখন আমরা এই সূত্রের সাহায্যে খুব সুন্দরভাবে করতে পারবো। আমরা করতে পারবো যে I1 সমান মোট কারেন্ট ভাগ দুইটার যোগফল, I1 এর বিপরীত রোধ হচ্ছে R2, তাহলে এখানে আমরা মান বসাবো। I এর মান ছিল আমাদের এই 10 এম্পিয়ার, আর এই R2 এর মান হচ্ছে আমাদের এটা হচ্ছে R1, এটা হচ্ছে আমাদের R1 এবং এটা হচ্ছে আমাদের R2, তাহলে R2 মান আমরা বসাবো 20, এক্ষেত্রে বসাবো 10 প্লাস 20। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যে মানটা পাবো সেটি হচ্ছে আমাদের এই I1, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক একইভাবে I2 এর মানটা আমরা এইভাবে করতে পারবো, মোট কারেন্ট বা রোধের যোগফল, I2 এর বিপরীত রোধ হচ্ছে R1, সে রোধের গুণফল। এইভাবে আমরা কারেন্ট ডিভাইডের সাহায্যে খুব সহজেই আমরা কারেন্টের মান নির্ণয় করতে পারবো। তোমরা নতুন যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের MCQ, CQ এবং বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ভিডিও দিয়ে থাকবো। ধন্যবাদ।